যেটি আসলে আজকে মানবাধিকার বিষয়ক যে অধ্যাদেশটি ছিল মানবাধিকার কমিশন গঠনের, সেটি নিয়ে একটু আলোচনা করি, পরে অন্যান্য অধ্যাদেশের বিষয়ে আসবো। এটি নিয়ে একটু জানতে চাই যে এই অধ্যাদেশটি আজকে বাতিল হলো এবং হয়ে যাওয়ার ফলে আমরা দেখলাম যে বিরোধী দল ওয়াকআউটও করেছে, তাদের আপত্তি আমলে নেওয়া হয়নি বলে। স্বাভাবিকভাবে সেটা সুযোগও নেই, যেহেতু 2/3 সরকারি দল রয়েছে। এটির ফলে আগের আইনে চলে গেল, যেটি হচ্ছে আওয়ামী লীগ আমলে 2009 সালে জারি করা হয়েছিল। সেই আইনটি কি জনগণের মানে কতটা সুরক্ষা দিতে পারবে বলে মনে করেন মানবাধিকার? ধন্যবাদ আপনাকে। দেখুন, এইখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথমত আগের আইনে চলে যাওয়ার বিষয়টা বলি, যে 2009 সালের যে আইনটাতে হচ্ছে কি আমরা ফেরত গেলাম। আমরা 2009 সালের পরে যে মানবাধিকার কমিশনটা গঠিত হয়েছিল, সেইটার অসংখ্য সমস্যা ছিল এবং সেইটা সত্যিকার অর্থে একটা স্বাধীন বা একটা অটোনোমাস একটা রোল যেটা এটা পারফর্ম করার কথা, সেটা এটা করতে পারেনি। এবং যেটা হচ্ছে যে ওই মানবাধিকার কমিশনের নিয়োগের ব্যাপারটা যদি দেখেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন তাদের নিয়োগের ব্যাপারটা যদি দেখেন, প্লাস যখন মানবাধিকার লঙ্ঘিত হবে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা, তখন হচ্ছে গিয়ে আপনার সরকারের অনুমতি সাপেক্ষে সেটার ব্যাপারে হচ্ছে গিয়ে ব্যবস্থা নেওয়া। এই কারণে এই মানবাধিকার কমিশনটা তখনকার যেটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন যেটা ছিল, গানহারি, যেইটা তাদের যেই স্ট্যাটাস আপডেটে বাংলাদেশের মানবাধিকার কমিশনকে সবসময় বি গ্রেড হিসেবে বি গ্রেডের একটা ইনস্টিটিউশন হিসেবে গণ্য করা হতো। তার মানে হচ্ছে এটা যে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান যেটা মানবাধিকার রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটা সেই রেকগনিশনটা ছিল না অ্যাবসলিউটলি। এবং একই সাথে সেই মানবাধিকার কমিশনকে আমরা প্রকৃত অর্থে মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে কখনোই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখিনি। এবং বিভিন্ন সময়ে যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এক্সট্রা লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত হয়েছে মানবাধিকার কমিশনগুলো, আইন ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে সেগুলো বা অন্যান্য সিকিউরিটি এজেন্সিগুলো, এইটার বিরুদ্ধে তাদের কোনো ধরনের অ্যাকশন নিতে আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমার মনে আছে যে তখন বেশ কিছু গবেষণা কাজের জন্য একজন মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সাথে একসময় কথা হয়েছিল, যে ওনারা বলছিলেন যে ওনারা আইন মন্ত্রণালয়ের কাছে হচ্ছে রিকোয়েস্ট করেছেন, আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করেছেন যাতে ওনাদের এই আইনি অধিকারগুলো দেওয়া হয়, কারণ এই অধিকারগুলো দেওয়া ছাড়া তারা আসলে কোনো ধরনের কাজকর্মই করতে পারছেন না। এটা একদম সরকারের নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান ছিল। এবং একটা পর্যায়ে আপনার যদি মনে থাকে যে মানবাধিকার কমিশন আসলে শেষ পর্যন্ত অবসরপ্রাপ্ত আমলাদের একটা জায়গা হয়ে গেছিলো, যে অবসরপ্রাপ্ত আমলাদের হচ্ছে কি আর কোথাও জায়গা দিতে না পারলে আমি এই কমিশনগুলোতে হচ্ছে গিয়ে জায়গা দিচ্ছি। সো আমরা যদি গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি, সেটাতে টিকে থাকার জন্য আপনার কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান লাগে। এক্সিকিউটিভ সবসময়ই কোনো না কোনো সময় কোনো না কোনো উপায়ে এই হিউম্যান রাইটস ভায়োলেশন করা, করাপশনে যাওয়া, এই ধরনের কাজকর্ম এটা এক্সিকিউটিভ করবেই। গভর্নমেন্টের হাতে যখন পাওয়ার থাকে গভর্নমেন্ট এটা করবেই। প্রশ্নটা হচ্ছে, এবং এটা পৃথিবীর সকল দেশেই হয়ে থাকে, সমস্যাটা হচ্ছে এমন কোনো ধরনের ইনস্টিটিউশনাল ডিজাইন আপনার আছে কি না যেটা এক্সিকিউটিভ যখন এই ধরনের কাজকর্ম করবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যখন এই ধরনের কাজকর্মগুলো করবে, তখন আপনি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। আমাদের মানবাধিকার কমিশনটা আনফর্চুনেটলি এইটা ছিল না। এখন দেখুন, একটা যেটা ব্যাপার, যে বিএনপি বারবার বলার চেষ্টা করছেন যে তারা 2009-এ যদি যে অধ্যাদেশ এটা ফেরত গেল, তারা ভবিষ্যতে একটা নতুন আইন হচ্ছে গিয়ে নিয়ে আসবেন। সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে গিয়ে যে স্পেশাল কমিটিটা হয়েছিল, সেই স্পেশাল কমিটিতে যেটার এই সংসদে যে স্পেশাল কমিটিটা হয়েছিল, তারা এই নতুন যে অধ্যাদেশের যে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছে সেগুলো যদি দেখেন, কারণ আমরা তো ধরে নিতে পারি যে সেই স্পেশাল কমিটি যেই সমস্যাগুলো আইডেন্টিফাই করেছে, তারা যদি এই অধ্যাদেশটাকে পরবর্তীতে আবারও নিয়ে আসে সংসদে, সেইখানকার যে অবজারভেশনগুলো সেগুলোকেই তো আমলে নিয়ে তারা করবে। এখন সেইখানে বিএনপি দলীয় সংসদ সদস্য যারা ছিলেন, এক্সেপ্ট ফর ব্যারিস্টার নওশাদ জমি, তিনি একটা চমৎকার নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, উনি ছাড়া বাকি যে মেজরিটি, তাদের যদি মতামত দেখেন যে তারা যেই অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট করে গেছে সেখানে তারা কী কী সমস্যা দেখেছেন, একটা সমস্যা ওনারা দেখেছেন যে এইটা কোনো মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত না। এখন এটা একটা খুব কমন একটা ব্যাপার, যে আপনি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনকে কোনো একটা মন্ত্রণালয়ের সাথে অ্যাটাচ করে ফেলেন, তাহলে তো সেই ইনস্টিটিউশনটা তো ইন্ডিপেন্ডেন্ট থাকে না।
অ্যান্টি কারাপশন কমিশন অ্যাটলিস্ট কাগজে কলমে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তাকে কি আপনি কোনো মিনিস্ট্রির সাথে অ্যাটাচ করেছেন? তাহলে আপনি মানবাধিকার কমিশনকে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে চান, তাহলে তাকে কেন আপনি কোনো একটা মিনিস্ট্রির সাথে অ্যাটাচ করবেন? এটা তো তার স্বাধীনতার সাথে যায় না। তারা একই সাথে এই অবজারভেশনটাও দিয়েছেন যে এইখানকার এখন যে মানবাধিকার কমিশনের চেয়ার, এটা যেভাবে নির্বাচিত হচ্ছে, যে প্রক্রিয়ায় নির্বাচিত হচ্ছে, এইখানে সরকার দলীয় সদস্য বাড়াতে হবে। তো তার মানে কি সরকার তার পছন্দের লোকজনকেই মানবাধিকার কমিশনের চেয়ার বানাবেন? তাহলে অতীতের মতো আবারও কি এইটা সরকারের পছন্দসই লোকজনদেরকে জায়গা দেবার একটা প্রতিষ্ঠানে পরিণত হবে? যদি সেইটা হয়, তাহলে আবারও এই প্রতিষ্ঠানটির স্বাধীনতা বলে আর কিছু থাকছে না। তৃতীয়ত, যে এইটার যদি কোনো মানে কোনো ব্যবস্থা নিতে চায়, কোনো তদন্ত করতে চায়, তাহলে হচ্ছে সরকারের অনুমতি নিতে হবে। তো এই যে সরকারের অনুমতি যদি নিতে হয়, তাহলে তো এটা স্বাধীনতা বলে আর কিছু থাকছে না। এখন বিএনপির এই যে পয়েন্টটা যে আমরা নতুন আরও বেটার একটা আইন করতে চাই, খুব ভালো কথা, আই ওয়ান্ট টু বিলিভ দ্যাট স্টেটমেন্ট, যে তারা আসলেই একটা ভালো করতে চায়। কিন্তু যে অবজারভেশনগুলো এসেছে, সেই অবজারভেশনগুলোর ভিত্তিতে যদি তারা হচ্ছে গিয়ে নতুন একটা আইন তৈরি করেন, তাহলে তো আবারও হচ্ছে গিয়ে 2009-এর যেটা, সেটার সাথে তো আমি আসলে খুব বেশি কোনো পার্থক্য দেখছি না, বরং সেটা মানবাধিকার কমিশনকে সম্পূর্ণভাবে নখদন্তহীন একটা সরকারি প্রতিষ্ঠানে তৈরি করবে, যার আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস থাকবে না, এবং যেটা ডেমোক্রেটিক প্রমোশন বা ডেমোক্রেটিক কনসলিডেশনের জন্য এটা কোনো ধরনের কোনো উপকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে না।